আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এটা বহু চর্চিত প্রশ্ন। প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। তার কারণ রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনাকে নিয়ে একটি পোস্ট ঘোরাঘুরি করছে, আর সেই পোস্টে লেখা হয়েছে দেশে ফিরছেন শেখ হাসিনা। আগামী 26শে মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন, আর তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন, এমনটাই খবর। বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে গেছে। অনেকে বলতে পারেন কিভাবে বেঁচে গেল। বেঁচে গেছে ঠিক এ কারণে, যদি আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবার চেষ্টা করত, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি দেশের মানুষের ভাগ্য রেখা অন্যের হাতে তুলে দিতে চাননি, যার কারণে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে একটা বিভৎস পরিস্থিতির মধ্য দিয়ে। তিনি বারবার সচেতন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সাদা চামড়ার একটা রাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপজায় এদেশের আশেপাশে একটা খ্রিস্টান রাষ্ট্র বিনির্মাণ করতে চায়। মায়ানমার এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা বিশেষ অংশকে কেন্দ্র করে। এ কথাগুলা একটা সময় হাসি তামাশার স্বরে অনেকে উড়িয়ে দিয়েছেন, যদিও আমরা উড়াইনি, অনেকে উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, সুশীল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনার প্রত্যেকটা বক্তব্যকে আপনারা হাসি তামাশার পাত্র হিসেবে বিবেচনা করেছেন। কিন্তু শেখ হাসিনা চলে যাবার 2 বছর পার হয়নি, এর মধ্যে প্রত্যেকটা কথা সত্যি প্রমাণিত হয়েছে। প্রত্যেকটা কথার আমরা এই মুহূর্তে এসে প্রতিফলন দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করেছিল নির্বাচনের ঠিক 3 দিন পূর্বে, সেই চুক্তি হয়েছে জামায়াত, বিএনপি, এনসিপি এবং ইসলামী রাজনৈতিক শক্তি যতগুলো আছে তাদের প্রত্যেকের চাওয়াতে। এটার সমঝোতা করেছে ডক্টর ইউনূস এবং তার প্রধানতম দালাল রজার খলিল। অনেকেই বলে থাকেন রজার খলিল অর্থাৎ খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী, সে ডিপ স্টেটের লোক। অনেকেই বলেন বিএনপির লোক, অনেকেই বলেন ইউনূসের লোক, অনেকেই বলেন জামাতের লোক। তবে আলটিমেটলি খলিলুর রহমান মার্কিন নাগরিক এবং সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে, যেটা এখনো করে যাচ্ছে। নির্বাচনের ঠিক 3 দিন পূর্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই ক্ষেত্রে একটা কথা তো আমরা ভেবে নিতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির একটা সুসম্পর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে চেয়েছে বিধায় বিএনপি ক্ষমতায় আসছে। এইটা তো লজিক, মানে সিম্পলি এটা আমরা বলতে পারি। যদি তাই হয়, মার্কিনীদের সাথে যদি বর্তমান প্রধানমন্ত্রী কিংবা বর্তমান সরকারের সুসম্পর্ক থাকে, তবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে? ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, সবকিছু। মানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার অ্যাপ্লাই আপনি করতে পারবেন না। তবে কি এটাই তারেক বসন্ত? তবে কি ভেবে নেব এটাই তারেক রহমানের নয়া বন্দোবস্ত? তবে কি ভেবে নেব এটাই সবার আগে বাংলাদেশ? ভেবে নিব কি নিব না সেটা বিষয় না, তবে ভাবতে বাধ্য হচ্ছি, কারণ তারেক রহমান তিনি যে ইন্টারমিডিয়েট পাস, তার সেই সক্ষমতার প্রতিফলন আমরা প্রত্যেকটা ঘটনার মধ্যে দেখতে পাচ্ছি। আজ মার্চ মাসের 24 তারিখ, মার্চের 7 তারিখে নিউজ হয়েছিল বাংলাদেশে 1 মাসের পেট্রোল, অকটেন, ডিজেল মজুদ আছে। তাহলে গতকাল সারা দেশের পেট্রোল পাম্প বন্ধের উপক্রম হলো কেন? 200 টাকার তেলের জন্য 20 কিলোমিটার ঘুরেছে অসংখ্য বাইকার, তারা তেল কিনতে পারেননি। তার মানে মার্চের 7 তারিখ যদি সংবাদ প্রকাশ হয়ে থাকে, 24 তারিখ তেল শেষ। কতদিন? 20 বা 20-এর কম। তাহলে 1 মাসের তেল যে মজুদ ছিল, এটা কোথায় গেল? বাণিজ্য মন্ত্রী বলতেছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে তেলের মজুদ আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলতেছে তেলের মজুদ আছে। তাহলে 1 মাসের তেল কোথায় গেল? কোথায় গেল এটা বুঝবার জন্য রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। 17 বছর না খেয়েছিল, 17 বছর না খেয়েছিল এই ধরনের কথা বলেছে, কিন্তু 17 বছর ঠিকভাবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবকিছু পরিচালনা করেছে আওয়ামী লীগের সেই বদমাস, যারা এই সুবিধাবাদী শ্রেণীকে অর্থাৎ বিএনপির এই নেতাকর্মীদেরকে অর্থের বিনিময়ে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছিল। তাদের দয়ায় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক পরিচালনা করেছে। কেউ যদি বলে 17 বছর না খেয়েছিলাম, তবে এটা ভুল ধারণা। বিএনপির নেতাকর্মীরা 17 বছর ঠিক ওই দামি দামি ব্র্যান্ডের শার্ট, টি শার্ট, পাঞ্জাবি পরেছে। এখন এসব মুখরোচক গল্প বলে লাভ নাই। বিএনপির যেই মন্ত্রী পরিষদ,
যে পার্লামেন্টের মেম্বার, এদের মধ্যে শতকরা 80% শত কোটি টাকার উপরে মালিক। এই টাকা 17 বছরে কোত্থেকে আসছে এগুলা বোঝার জন্য কি বিজ্ঞানী হইতে হবে, অনেক বেশি মেধাবী প্রজ্ঞাবান হইতে হবে? না, এগুলা বোঝা যায়। তারা যে 17 বছর ঠিকঠাক মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছে, কিন্তু তারা তো রাক্ষস, তাদের তো বেশি খাইতে হবে, যার কারণে মার্কেটে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে যে তেল নেই, তেলের মজুদ শেষ, অকটেন শেষ, ডিজেল শেষ, পেট্রোল শেষ। এইটা বলে বিএনপি পন্থী যেই সব ব্যবসায়ী আছে, দুর্বৃত্ত আছে, এদের পকেট ভরার জন্য একটা বন্দোবস্ত সাজানো হচ্ছে, যেই বন্দোবস্তের মূল হুদা জনাব 10%, দুঃখিত 30% তারেক রহমান। ব্যারিস্টার রুমিন ফারহানার গতকাল একটা বক্তব্য আমি দেখছিলাম। জামাত এবং আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। কেন? দুটো দলেরই বেশ কিছু জায়গায় মিল আছে। দুটো দলই আদর্শ ভিত্তিক, মানে আদর্শ এটা আপনার একমত হন বা না হন, ওই আদর্শ আপনার ভালো লাগুক বা না লাগুক, এই আদর্শ ব্যাপারে তারা ব্রেন ওয়াশড। এটা এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, এখন এটা আপনার পছন্দ হইলেও তারা ব্রেন ওয়াশড, আপনার পছন্দ না হইলেও তারা ব্রেন ওয়াশড। এটা ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলতেছি না, বাট তারা দুটো দলই যার যার আদর্শের ব্যাপারে সুপার কমিটেড। এত বড় অংশের মানুষ কারা যায় নাই ভোট কেন্দ্রে, এটা তো আমাদের বুঝতে হবে। সো এই মানুষগুলোকে আপনি নাই করে দিবেন কিভাবে? আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আওয়ামী লীগ ওয়াজ দেয়ার, আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আর আওয়ামী লীগ উইল বি দেয়ার। এখন আপনি বলেন আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরে আসবে, এটা নির্ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। তিনি এই বক্তব্যে স্পষ্ট বলেছেন, জামাত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল হিসেবে থাকে তখন তাদেরকে মোকাবেলা করা অনেক কঠিন, অনেক বলতে অনেক কঠিন। এটা বিএনপির পক্ষে আদৌ সম্ভব হবে কিনা কেউ জানে না, আমি জানি হবে না, পারবে না বিএনপি। রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ এবং জামাত তাদের যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শের ব্যাপারে তারা ব্লাইন্ড, তারা অন্ধ। এখন বলতে পারেন জামাতের আদর্শ তো বাংলাদেশের পক্ষে না, এটা স্বাভাবিক। জামাত এখনো বিশ্বাস করে বাংলাদেশ একটা পাকিস্তানের অংশ। জামাত এখনো বিশ্বাস করে 1971-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল। জামাত এখনো মোহাম্মদ আলী জিন্নাহকে তাদের জাতির পিতা হিসেবে মনে করে, ধারণ করে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে জামাত এখনো বিশ্বাস করে না। জামাত এখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র কোনো কিছুকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত তাদের যে প্রতিষ্ঠাকালীন আদর্শ, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা পাকিস্তানপন্থী দল, এইটা এই আদর্শিক জায়গা তারা এখনো অটুট রেখেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখান থেকে মাঝে মধ্যে বিচ্যুতি ঘটে, কিন্তু আদর্শিক জায়গা থেকে তাদের বিচ্যুতি কখনো ঘটবে না। বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী অটুট, এই ব্যাপারে কোনো প্রকার সমঝোতা তারা করবে না, যেটা গত 19 মাসে আমরা দেখেছি। অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েও তারা তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। সুতরাং তাদের আদর্শিক জায়গা বিন্দুমাত্র কমেনি এবং সেটা কমবেও না। সময়ের প্রেক্ষিতে হয়তো বা এদের মধ্যে কিছুটা ভাটা পড়বে, বাট আদর্শিক জায়গা থেকে বের হয়ে জামাত কিংবা বিএনপির আদর্শে আদর্শিত হওয়া, সেটা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী করবে না। সুতরাং সেই জায়গা থেকে রুমিন ফারহানা বলেছেন জামাতের আদর্শ মুক্তিযুদ্ধের বিরোধিতা, আওয়ামী লীগের আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং জামাত এবং আওয়ামী লীগ এই দুইটা তাদের যে আদর্শিক জায়গা তারা ঠিক আছে, কিন্তু বিএনপি কি? বিএনপির রাজনৈতিক আদর্শ কি? বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি সুবিধার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, আবার সুবিধার জন্য জামাতের পক্ষে অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়। অর্থাৎ নিজেদের লাভের জন্য বিএনপি যা নয় তা করতে পারে। সকালে হবে মুক্তিযোদ্ধা, সন্ধ্যায় হবে রাজাকার, রাতে হবে আলবদর, মাঝরাতে হবে আল শামস, সকালবেলা হবে যুদ্ধাপরাধী। এইটা বিএনপির রাজনৈতিক আদর্শ। সুতরাং রুমিন ফারহানা এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু একদিকে তারেক রহমান কিংবা বিএনপিকে বাটপার কিংবা ভণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তার কথার মধ্যে বোঝা যায় তিনি সরাসরি যদিও বলেননি, বিএনপি একটা মধ্যপন্থী, সুবিধাবাদী, একটা বাটপার ভণ্ডদের সংগঠন, যেটা গত 18 মাসে আমরা প্রমাণ পেয়েছি। যদি তাই না হতো, তবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিত না, তারা রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য মার্কিনীদের সাথে দেশ বিরোধী বাণিজ্যিক চুক্তি করত না। এখন শ্যামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলতেছেন মার্কিনীদের সাথে চুক্তি যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে। কি চমৎকার! বাংলাদেশের মানুষ, আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনাদের উপর দিয়ে কি যেতে পারে? বিএনপির মতো বাটপার সংগঠন বাংলাদেশের রাজনীতিকে কুলসিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে। এখানে বিএনপির বদৌলতে যদি জামাত থাকতো, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বাংলাদেশের মানুষ তাদেরকে যদি পছন্দ করতো তবে ভোট দিত। আর আওয়ামী লীগ তো গণমানুষের দল, জনমানুষের দল, স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং বিএনপি একটা সময় বিলীন হবে, ভেঙে যাবে, কয়েকটা খণ্ড বিখণ্ড হবে। কারণ বিএনপির ভাঙন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি।
এই বিএনপি আর 2 মাস পর চোখে অন্ধকার দেখবে, চোখে সর্ষে ফুল দেখবে। এই তেল এবং জ্বালানি সংকট এখান থেকে উত্তরণ করার পথ বিএনপি কখনো খুঁজে বের করতে পারবে না। সুতরাং বুঝতেই পারছেন কি হবে। ভালো থাকবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ। দিল্লির কড়া নজরে তারেক রহমানের নয়া সরকার, এখনো আমরা নয়া বলছি, 1 মাস পেরিয়ে গেছে। দিল্লি আসলে কি চায়? বিশাল একটা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে গত 1.5 বছরের অস্থিতিশীল বাংলাদেশ, আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে এবং একটা নির্বাচন, নানা নাটকীয়তার মধ্য দিয়ে একটা নির্বাচন হয়েছে। এবং নির্বাচনটাও যদি পরিপূর্ণ নির্বাচন বলেন তাহলে ভুল বলা হবে, কারণ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে কার্যত বাইরে রাখা হয়েছিল, যার দরুন নির্বাচন নিয়ে কথা থেকেই যায়। আর এই নির্বাচন পরবর্তী বাংলাদেশের নতুন সরকার, এই নতুন সরকারের উপর দিল্লির একটা কড়া নজর আছে। এই সরকারটা আসার পেছনে এই সরকারের প্রধান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন, দেশে আসা থেকে শুরু করে সবকিছুর পেছনে দিল্লির একটা ভূমিকা আছে, কড়া নজর আছে। আবার অনেকে আমজনতা বলেন যে আমি স্বাধীন বাংলাদেশ, দিল্লির কড়া নজর কেন থাকবে? থাকবে। পৃথিবীতে বা রাজনীতিতে বা রাজনীতি বিজ্ঞানে ডিপ স্টেট বলে একটা কথা আছে। ডিপ স্টেট কিন্তু শুধু মার্কিন ডিপ স্টেট নয়, ইন্ডিয়ান ডিপ স্টেটও হতে পারে। ডিপ স্টেট তত্ত্বটা হচ্ছে সরকারের ভেতরে সরকার, বা সোজা কথা একটা ইনফ্লুয়েন্স, যে ইনফ্লুয়েন্স বা যে প্রভাব একটি দেশের সরকার পরিবর্তন হয়ে যেতে পারে, সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যেতে পারে। ডিপ স্টেটের ভূমিকা পৃথিবীব্যাপী, আর বাংলাদেশে তো বটেই। বাংলাদেশের জন্ম থেকে শুরু করে ইন্ডিয়ান ডিপ স্টেট বা ইন্ডিয়ান প্রভাব এখানে খুব বেশি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। এবং আজকে 54-55 বছরে এখানে সরকারে কে বসবে না বসবে, আমি স্বাধীন দেশ ঠিক আছে ভাই, কিন্তু তারপরে আমি নির্ভরতা আমার আছে। দিল্লির এখানে প্রভাবটা খুব বেশি। এবং আজকে নতুন সরকারের হানিমুন পিরিয়ড বলা যায় এখনো চলছে বা শেষ হয়ে যাচ্ছে, কারণ ইতিমধ্যেই এই সরকার নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে যেতে শুরু করেছে, পরীক্ষায় পড়ে গেছে। কাজেই ভারতও এই সরকারের উপর কড়া নজর, এবং ভারতের বেশ কিছু প্রত্যাশা আছে এই সরকারের উপর। সেই প্রত্যাশাগুলো কি আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করি। বলতে পারেন যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন সব থেকে আলোচিত প্রশ্ন বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের অবস্থান কি হবে। বিশেষ করে ভারতের কড়া নজরে তারেক রহমানের নতুন সরকার, কিন্তু এই তীক্ষ্ণ নজরদারির পেছনে প্রকৃত কারণ কি? ভারত আসলে কি চায় বাংলাদেশের নতুন নেতৃত্বের কাছে? গত কয়েক দশকের সমীকরণ বদলে গিয়ে এখন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে, যেখানে দিল্লির নীতি নির্ধারকদের কপালে খানিকটা চিন্তার ভাঁজ, আবার একই সাথে রয়েছে সখ্যতা গড়ার নতুন তাগিদ। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন তারেক রহমান সরকার নিয়ে ভারত এতটা সতর্ক, এবং দিল্লির মূল ডিমান্ড লিস্ট বা চাওয়াগুলো আসলে কি কি। প্রথমে আসা যাক যে কেন এই কড়া নজর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের স্বার্থের বিপরীতে কাজ করতে পারে। এর পেছনে কাজ করছে অতীত তিক্ততা। 2001-06 মেয়াদে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ ছিল, সেটি ভারত এখনো ভোলেনি। তাই তারেক রহমান সরকারের ক্ষমতায় আসলে ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা তা নিয়ে দিল্লি চরম সতর্ক। ভারত মনে করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে এই অঞ্চলে ভারতের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ভারত কোনোভাবেই সহ্য করবে না। এখন প্রশ্ন হলো, ভারত কি চায়? ভারত কি শুধু বিরোধিতা করতে চায়? না, ভারত চায় তার নিজের স্বার্থের ধারাবাহিকতা। 1 নম্বরে নিরাপত্তার নিশ্চয়তা চায় ভারত। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলবে না। দিল্লির সোজা কথা, যে সরকারি আসুক, জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে এ ব্যাপারে। 2 নম্বরে ভারত যেটি চায়, ট্রানজিট ও করিডোর সুবিধা। গত 15 বছরে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে যে রেল ও সড়ক ট্রানজিট সুবিধা পেয়েছে, তা
তারা হারানো তো দূরের কথা, বরং আরো সম্প্রসারিত করতে চায়। তারেক রহমানের সরকার এই সুবিধাগুলো বজায় রাখবে কিনা তা নিয়ে ভারতের গভীর পর্যবেক্ষণ রয়েছে। 3 নম্বরে সংখ্যালঘু সুরক্ষা। ভারতের ঘরোয়া রাজনীতিতে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা একটি বড় ইস্যু। ভারত চায় এমন একটি সরকার যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করবে এবং দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ দেবে না। তবে মুদ্রার উল্টো পিঠ আছে। তারেক রহমানও এখন অনেক বেশি পরিণত কূটনীতির পরিচয় দিচ্ছেন। লন্ডন থেকে তিনি বারবার পরিষ্কার করেছেন যে বিএনপির রাজনীতি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়। ভারতও বুঝতে পারছে যে বাংলাদেশে জনসমর্থিত কোনো শক্তিকে উপেক্ষা করে দীর্ঘমেয়াদে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন বলছে বিগত দিনের ঝগড়া মিটিয়ে একটি ফাংশনাল রিলেশনশিপ বা কার্যকরী সম্পর্ক তৈরি করা প্রয়োজন। তারেক রহমান যদি ভারতকে আশ্বস্ত করতে পারেন যে তিনি ভারতের কৌশলগত স্বার্থে আঘাত করবেন না, তবে ভারতের এই কড়া নজর ভবিষ্যতে সহযোগিতার হাত হিসেবেও আবির্ভূত হতে পারে। গত 1 মাসে আমরা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের, বিশেষ করে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের একটা ভালো অবস্থা দেখছি, কিন্তু কার্যকর বিষয়গুলো এখনো সেই অর্থে চালু হয়নি। যেমন পর্যটন ভিসা চালু, কিংবা এই যে বাংলাদেশের যে ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা আবার চালু করা ইউনূস সরকারের আমলে ভারত সরকার বাতিল করে দিয়েছিল, সেগুলো কিন্তু এখনো চালু হয়নি। তবে পর্দার আড়ালে যেগুলো শোনা যাচ্ছে যে অনেক কিছু ভেতরে ভেতরে কাজকর্ম চলছে। যেমন ভিসা কার্যক্রম হয়তো খুব শীঘ্রই সব ধরনের ভিসা ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট, এই সুযোগ সুবিধাগুলো নিয়ে ভারতীয় কূটনৈতিক মহলে এবং বাংলাদেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলাপ আলোচনা চলছে। আশা করা যায় যে খুব শীঘ্রই এগুলো অনেকটা ইতিবাচক হয়ে যাবে এবং একই সাথে কড়া নজরও থাকবে, কারণ এই যে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান বিষয়টা কিন্তু আছে। যেমন আমি আজকেই দিনের আরেক ভাগের একটা ভিডিওতে আলাপ করেছি যে গতকালও বাংলাদেশের ভারত সীমান্ত অঞ্চলে এই যে জামাতের যে উত্থান, জামাতের যে জয়, নির্বাচনে যে জামাত জয়ী হয়েছে এবং জামাতের কার্যক্রম নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠক হয়েছে। জঙ্গিবাদ দমনেও তারেক সরকারের উপরে একটা কড়া নজর বা নির্দেশনা বা যেটি হোক থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন একটি ক্রান্তিকাল পার করছে বলতে পারেন। ভারতের কড়া নজর মানে এই নয় যে তারা শত্রুতা চায়, বরং তারা নিশ্চিত হতে চায় যে তাদের বিনিয়োগ এবং নিরাপত্তা যেন বিপন্ন না হয়। অন্যদিকে তারেক রহমানের জন্য এটি একটি বড় পরীক্ষা, কারণ অতীত তিক্ত অভিজ্ঞতা পাশ কাটিয়ে তিনি সামনে ভালো অভিজ্ঞতা কিভাবে দেবেন ভারতকে, সেটি একটা পরীক্ষা। তারেক রহমান সেই পরীক্ষায় যদি পাশ করেন সেটি তারেক রহমানের জন্য ভালো। কিভাবে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে প্রতিবেশী বড় শক্তির সাথে সমমর্যাদার সম্পর্ক বজায় রাখবেন, এই সবকিছু মিলে তারেক রহমানের একটা বড় ধরনের পরীক্ষা উপস্থিত হয়েছে সামনে। আগামী দিনগুলোতে ঢাকা এবং দিল্লির এই স্নায়ুযুদ্ধ কোন দিকে মন নেয় তার সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা অনিবার্য। তারেক রহমানের সরকার কি ভারতের সাথে আস্থার সম্পর্ক গড়তে পারবে? এখন সেটি দেখার বিষয়। মাত্র 1 মাস বয়সী সরকার, আমাদের আরো কয়েক মাস দেখতে হবে, 1-2 মাস কমপক্ষে দেখতে হবে। প্রথম 3 মাস তো দেখতেই হবে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা আলটিমেটলি কেমন হয়। আওয়ামী লীগ সরকারের সময় এর মতোই হয় কিনা, নাকি ইউনূস সরকারের মতো তিক্ত অবস্থায় যায়, নাকি একটা মধ্যপন্থায় থাকে, মধ্য অবস্থায় থাকে, সেটি আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।